তিনি বিজ্ঞানী মেঘনাথ সাহা। সেখানে 1928 সালে গবেষণা করছেন বিজ্ঞানী সিভি রমন, এবং 1930 সালে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন, এশিয়া মহাদেশের প্রথম বিজ্ঞানী। সেই প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। তার সাক্ষাৎকার বেরুচ্ছে। মহেন্দ্রলাল সরকার একটি প্রশ্নের জবাবে কি বলছেন আমি লাইন দুটো পড়ে শোনাই আপনাদের, কোনো মন্তব্য করব না, আপনারা বুঝে নেবেন। যথেষ্ট বুদ্ধিমান এবং আপনারা উপলব্ধি করতে সামান্যতম পরিশ্রম করতে হবে না। তিনি বলছেন, প্রতিষ্ঠান গড়ে ঈশ্বরের মহিমা প্রচার অথবা তার দ্বারা বিশ্বাস জাগরিত করবার সত্যিই কোনো প্রয়োজন হয় না। আমার তো ধারণা প্রতিষ্ঠান গঠন করে ধর্ম প্রচারের ফলে শুভ অপেক্ষা অশুভ প্রতিক্রিয়া বেশি দেখা যায়। কবেকার মানুষ কবে বলছেন ভাবুন। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে না আমাদের নতুন মানুষ হতে চাইলে? আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, একটা অদ্ভুত পৃথিবীতে বসবাস করছি আমরা, পৃথিবীর কথা বলছি। অদ্ভুত ভারতে বসবাস করছি, অদ্ভুত ভারত, ইতিহাসে ভারত দেখেনি। আমরা যারা প্রতিদিন শ্রমিকের অগ্রগতির স্বপ্ন দেখি, আপনারা দেখেছেন চারখানা কি নিয়ম চালু করেছে তাদের অক্টোপাসে বেঁধে ফেলবার। আমরা কি গুরুত্ব দিচ্ছি তার উপরে? আমরা যাদের প্রতিদিন অগ্রগতির স্বপ্ন দেখি, কৃষক সমাজ, শ্রমিক কৃষক বলি আমরা, তারা লড়াই করেছিলেন। ভারতের ইতিহাসে অত বড় লড়াই স্বাধীনতার পরে আর ঘটেনি। তারা কি বলেছিলেন? আমাদের দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী হচ্ছেন এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথনকে সরকার একটা কমিশনের সভাপতি করেছিল। তিনি কৃষি বিজ্ঞানী মানে পৃথিবীর শীর্ষস্থানীয় কৃষি বিজ্ঞানী। নোবেল পুরস্কার তিনি পাননি, একাধিকবার তার নাম প্রস্তাবিত হয়েছে, কিন্তু একটা বিখ্যাত পুরস্কার পেয়েছেন, সেটা খুব সহজে পাওয়া যায় না। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রাইজ, বিশ্ব খাদ্য পুরস্কার। অত্যন্ত মর্যাদা সম্পন্ন পুরস্কার, এটা তিনি পেয়েছিলেন। এবং নরমান বরলার, আমার মনে হয় আমি যদি ভুল না করি এবার সমন্বয় শারদ সংখ্যা আমি তাকে নিয়ে লিখেছি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি নোবেল পুরস্কারে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, আমি যে কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম, আমার অন্যতম সহযোগী ছিলেন ডক্টর স্বামীনাথন। স্বামীনাথনকে সরকার থেকে বলা হলো যে তুমি কৃষকদের কি দিলে কৃষিকাজ আমরা রক্ষা করতে পারি, তুমি পরামর্শ দাও। আমি সব বিস্তারিত কথায় যাচ্ছি না, শুধু একটা কথা সবাই আপনারা জানেন। তিনি বলেছিলেন যে একজন কৃষক তার ফসল ফলাতে গেলে যে টাকা খরচ করতে হয় তার দ্বিগুণ করো, তার সঙ্গে 50 ভাগ লাভ যোগ করো, করে 2.5 গুণ টাকা তাকে দাও। এইটা বলেছিলেন। আমরা একদিনও বেঁচে থাকবো না যদি কৃষক আমাদের খাবার না দেয়, একদিনও নয়। কিন্তু যারা দেশ ভাবেন, দেশ পরিচালনা করেন, তারা মনে করেন না যে কৃষককে সেই সহযোগিতা দেওয়া উচিত। এই মানুষগুলো, আমার দেশের এই কৃষকেরা কি করেছিলেন? তারা মাসের পর মাস শুধু তো সরকারের কাছে এইটুকুই বলেছিলেন যে আমরা তো গরিব গূর্খ অশিক্ষিত মানুষ, আমরা কিছু বুঝি না। তোমাদের একজন পণ্ডিত মানুষ যা বলেছে আমাদের দেওয়ার জন্য, তোমরা সেটা মানো। আমরা তো বলছি না, এটা আমাদের দাবি না। তুমি সরকারে যাকে সভাপতি করেছিলে তিনি বলেছিলেন তার দাবি। কিন্তু ওই শ্রেণী তো পেছন থেকে বেঁধে রেখেছে আপনাকে, আপনি সেই দাবি মানবেন না। দেখুন, আমি আস্তে আস্তে আমার বন্ধু শঙ্কর বাবুর সঙ্গে কথা বলতে বলতে এসেছি কলকাতা থেকে।
আমি মাঝে মাঝে বলি কি জানেন, দেখবেন আজকাল এই অপপ্রচারগুলোর বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। আমরা কিরকম সংকুচিত হয়ে যাই, বলি না অনেক সময়। আচ্ছা বলুন তো, আজ থেকে কয়েক দশক আগে যখন ব্যাংক এবং জীবন বীমার আমাদের কর্মী বন্ধুরা কি বলেছিলেন? তারা কি বলেছিলেন যে আমরা কম্পিউটার চাই না? তারা বলেছিলেন আমরা অটোমেশন চাই না। বলি কি আমরা এই কথাটা সচেতন ভাবে? আজকের পৃথিবী সেই কথাই তো সত্য বলে প্রমাণ করছে। আমরা তো কেউ আপত্তি করি না ব্যাংক যখন তার হিসেব রাখবে কম্পিউটার দিয়ে, তার নথিপত্র সমস্ত কিছু হিসেবপত্র রাখবে কম্পিউটার দিয়ে। আজকে ব্যাংকের চেহারাগুলো কি? ব্যাংক আন্দোলনের অনেক বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগ আছে, সখ্য আছে, তাদের নানা আলোচনায় আমার যাওয়ার সুযোগ ঘটে, তারা আমাকে বলেন আজকে ব্যাংকগুলোর হাহাকার চেহারা। দুদিন আগে দেখেছেন আপনারা, আমাজনের মতো কোম্পানি 30,000 কর্মী ছাঁটাই করবে ঘোষণা করেছে। কিসের জন্য? তারা এআই দিয়ে কর্মীরা যে কাজ করতেন সেটা করিয়ে নেবে। জেনারেল মোটরস গাড়ি রং করবার যে স্প্রে, সেটা রোবট দিয়ে করছে। মানুষ নাকি চায় না তাদের। আপনারা জানেন আমি বিজ্ঞানের একজন ছাত্র এবং মোটামুটি ভালোভাবেই শিক্ষার প্রতিষ্ঠান কাটিয়েছি। সেন্ট জেভিয়ার্স কলেজ দিয়ে শুরু করে বিশ্ববিদ্যালয় 40 বছর পড়িয়েছি। একজন বিজ্ঞানের ছাত্র যে 40 বছর পড়িয়েছে, সে কি বিজ্ঞান প্রযুক্তির বিরোধিতা করবে? আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেনি এখন। মনে রাখবেন, ছোটবেলায় আমরা পড়ি আগুন যদি আবিষ্কার না হতো, চাকা যদি আবিষ্কার না হতো, তাহলে আমরা কোন অন্ধকারে থাকতাম? পড়ি না? পড়ি তো। আচ্ছা, কখনো কি ভেবেছি আমরা মানুষ যদি আগুন না নেভাতে জানতো এবং চাকা না থামাতে জানতো, মানুষের কোনো কাজে লাগতো? ভাবুন একবার, ভাবুন। আমি একেবারে আগুন এবং চাকা দিয়ে শুরু করেছি, কম্পিউটার ছেড়ে দিন, সে তো অধিকার 2-4 দিন আগের জিনিস। তাহলে মনে রাখতে হবে, সংস্কৃতিগত ভাবে একজন যিনি নিজেকে নতুন মানুষ হিসেবে গড়তে চাইছেন, নতুন খবর আনবার কথা ভাবছেন, যেদিন থেকে পৃথিবীতে প্রযুক্তি এসেছে, মানুষ যদি সেই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে না জানে, তাহলে সেই প্রযুক্তি মানুষের কোনো কল্যাণে লাগানো যায় না। আমি অনেক সময় অন্যদের কাছে মজা করে বলি, আমার তো এটা দেখেছেন কোনোদিন এখানে হাল পড়েনি, কিন্তু 1618 বছর বয়সে তো আমাদের হিরো হবার ইচ্ছে করে অনেকে। এটা কিছু খারাপ স্বভাব নয়, এটাই তো বয়সের ধর্ম। তখন তারা যখন ব্লেড দিয়ে দাড়ি কামান রক্তারক্তি হয়ে যায়, কয়েকদিন পরে দেখবেন আর রক্তারক্তি হয় না। কেন হয় না? কারণ সে বুঝে গেছে যে এই ব্লেডটাকে ঠিক কতটা এই নরম গালের উপরে চাপ দিতে হবে। প্রযুক্তির নিয়ন্ত্রণ। দুজন নিউরোসার্জন আছে, একজনকে বলি তিনি বড় ডাক্তার। কেন বলি অন্যের থেকে বড়? কারণ তিনি যখন নিউরো ডাক্তার যখন অপারেশন করেন স্নায়ুতন্ত্রে, এত সুবিধি জিনিস তলায় থাকে, তিনি জানেন ঠিক কতটা চাপ দিতে হবে যে তলার কিছু কাটবে না। আর যিনি অতটা ভালো নন, তিনি মাঝে মাঝে গন্ডগোল করে ফেলতে পারেন। প্রযুক্তি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি, 1942 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে নোবেলজয়ী বিজ্ঞানী এনরিকো ফের্মি, তিনি হঠাৎ বললেন যে আমি একটা উনুন আবিষ্কার করেছি। এই উনুনে আমি যদি নিউক্লিয়াস রাখি, আমি যখন বলবো তখন সে ফাটবে, আমি যখন বলবো ফাটবি না, তখন সে বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন আমি কিসের কথা বলছি? নিউক্লিয়ার বিক্রিয়া, যার থেকে বিশাল শক্তি তৈরি হয়। আপনি ভালো মানুষ হলে তার থেকে বিদ্যুৎ তৈরি করবেন, আপনি খারাপ মানুষ হলে তার থেকে পরমাণু বোমা তৈরি করবেন। ক্ষমতা কার হাতে, সেটা তো আসল কথা। বিজ্ঞান প্রযুক্তির কোনো দোষ নেই, এরা তো জড় পদার্থ। আমি ছোটদের কাছে গিয়ে বলি, প্রথমে তারা চমকে যায়, আপনারাও কেউ কেউ চমকে যেতে পারেন। বিজ্ঞানীরা কেউ নতুন কিচ্ছু আবিষ্কার করেন না, প্রযুক্তিবিদেরা আবিষ্কার করেন। বিজ্ঞানীরা কি করেন? প্রকৃতির যে সূত্র লুকিয়ে আছে তাকে প্রথম আমাদের সামনে তুলে ধরেন। বলুন না, গ্যালিলিও যখন বললো যে কেন লোহার জাহাজ জলে ভাসে আর লোহা ডুবে যায়, প্লবতা সূত্র। ছেড়ে দিন প্লবতা সূত্র, একটু বেশি ছাত্রের মতো ভাবতে হবে। আপনারা জানেন নিউটন আপেল পড়ছিল, নিউটনের আগে পাকা আপেলগুলো কি আকাশে উঠে যেত? বলুন না আমাকে, আকাশে উঠে যেত? যেত না তো।
নিউটনই প্রথম ভেবেছিলেন আপেলটা কেন মাটিতে পড়ে, তাতে তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করলেন। আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতা সূত্র, আইনস্টাইন বলবার আগে কি আপেক্ষিকতার নিয়মকানুনগুলো পৃথিবীতে ছিল না? ছিল তো। কাজেই মনে রাখতে হবে বিজ্ঞানীরা কি করেন, এই যে প্রকৃতির ভেতরে কতগুলো সূত্র আছে তারা তার অবগুণ্ঠন উন্মোচন করেন। এ অনেক বড় কাজ, ছোট কাজ না। হলে আমরা মুখে মুখে বছরের পর বছর কত বড় ভাবনা বলেই না আমরা বলি, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব গুরু খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা এ কি 5-10 সেকেন্ডের ভাবনা থেকে এই ছড়া তৈরি হতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার হচ্ছে ফরাসি দেশের কুরি পরিবার। কেন বলছি? একটা পরিবার আপনারা ভাবুন, তার পরিবারের সদস্য সংখ্যা 6। মাদাম কুরি, তিনি 2খানা নোবেল পুরস্কার পেয়েছেন, 1903, 1911। পৃথিবীর প্রথম বিজ্ঞানী, তিনি 2খানা নোবেল পুরস্কার পেয়েছেন। এখনো আমরা অনেকে ভাবি মেয়েদের বুদ্ধি ছেলেদের চেয়ে কম। তার স্বামী পিয়ের কুরি, তিনি একটা নোবেল পেয়েছেন, 3টে হল। তার 2 মেয়ে আইরিন কুরি, আইরিন নোবেল পেয়েছেন 4। আইরিন যাকে বিয়ে করেছেন ফ্রেডেরিক জুলিও, তিনি একটা নোবেল পেয়েছেন 5। আর ইভ যুদ্ধক্ষেত্রে সাংবাদিকতা করতেন, ছোট মেয়ে যুদ্ধক্ষেত্রে, তিনি যাকে বিয়ে করেছিলেন, তিনি যে বছর ইউনেস্কোর মহা অধিকর্তা ছিলেন সে বছর ইউনেস্কো নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। তাহলে একটা পরিবারে কখানা নোবেল পুরস্কার? 6খানা। ফ্রেডেরিক জুলিও সাংবাদিক সম্মেলন করছেন সন্ধ্যাবেলা, কি বলছেন সাংবাদিকদের? কে ফ্রেডেরিক জুলিও? পৃথিবীর এমন একজন পদার্থবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বিশ্ব শান্তি সংসদ, ওয়ার্ল্ড পিস কাউন্সিল, বিশ্ব শান্তি আন্দোলন যারা করে জানেন তাদের নাম, জোসেফ রডব্লেট, অ্যালবার্ট আইনস্টাইন, আরো অনেকে আছেন, জেডি বার্নাল, আমাদের এখানে মেঘনাথ সাহা। সেই বিশ্ব শান্তি আন্দোলন বা ওয়ার্ল্ড পিস কাউন্সিলের তিনি সভাপতি। ফরাসি পরমাণু শক্তি কমিশনের তিনি সভাপতি। আরেকটা তথ্য আপনাদের নিশ্চয়ই দিতে পারি, তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। সাংবাদিকদের তিনি বলছেন, আমি যতদিন বেঁচে থাকবো পরমাণু নিউক্লিয়াস ভেঙে পরমাণু বোমা তৈরি করব না, মানুষের কাজে লাগাবো, আমি তা দিয়ে পরমাণু বিদ্যুৎ তৈরি করব। আজকে পৃথিবীতে 9খানা দেশে পরমাণু বোমা আছে, 9খানা দেশে। ফরাসি দেশেও পরমাণু বোমা আছে, কিন্তু ফরাসি দেশ পরমাণু বোমা তৈরি করতে শুরু করেছে ফ্রেডেরিক জুলিও মারা যাবার পর, তার হাত দিয়ে তৈরি হয়। আপনারা বাড়িতে গিয়ে বা অবসর সময়ে উইকিপিডিয়া খুলে দেখবেন, পৃথিবীতে এখনো 70% বেশি বিদ্যুৎ ফরাসি দেশে পরমাণু বিদ্যুৎ। যখন ওই ফুকুশিমাতে সুনামি হলো জাপানে, তখন ওরা ঠিক করেছে একটু একটু কমাতে পারে, নিয়ন্ত্রণ করবে। তখন অনেকটা ছিল, প্রায় 80% উপরে। এখন তাদের 70% কাছাকাছি, 70% কাছাকাছি পরমাণু বিদ্যুৎ ফরাসি দেশে। আমি তো তথ্য বললাম, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। ক্ষমতা কার হাতে দিচ্ছে? শেষ করবো যে কথাটা বলে, ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মানুষের জীবনযাত্রা বলতে কি বোঝায়, ছোটরা পড়ে, সেটা আপনারা সবাই জানেন যে কোনো একজন নাগরিক পৃথিবীর কোনো একটা দেশে যদি সহজে খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই 5টা জিনিস পেতে পারে, তাহলে আমরা বলবো সেই দেশটা উন্নত দেশ। খুব স্বাভাবিক, এর মধ্যে তো জটিলতা কিছু নেই, তাই তো? খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ইংরেজিতে আমরা অনুবাদ করে বলি, আমি আর বলছি না। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি, আপনারা আমাকে বলুন তো, এই যে এখন ডিজিটাল পৃথিবী, এআই দুনিয়া শাসন করবে,
খাদ্যটা কি এআই আপনাদের জুটিয়ে দিতে পারে? পারে এআই খাদ্য তৈরি করতে? বস্ত্র, শিক্ষা খানিকটা পারে, ফোনাফোনি করে একটু অধ্যাপক মাস্টারমশাইদের কাছ থেকে খবর নিতে পারে, সবটা শিক্ষা পারে কি? স্বাস্থ্য, তাও চিকিৎসকের সঙ্গে একটু কথা বলতে পারে, কিন্তু রোগীকে ডাক্তার না দেখলে নিরাময় হবে না। বাসস্থান তো এ নিয়ে তো যুক্তিতর্কের কোনো অবকাশই নেই, বাসস্থান এআই কি করে তৈরি করে দেবে? আচ্ছা, যদি তাই হয়, এই যদি পৃথিবীর চেহারা হয় যে মানুষের জীবনযাত্রা গড়বার জন্য যে 5টি অতি প্রয়োজনীয় উপকরণ, তার একটিও এআই তৈরি করতে পারে না, আমরা এআই সর্বস্ব পৃথিবীর কথা বলবো কেন? কেন বলবো? আমরা কি বলবো? সমুদ্রের গভীরে মানুষ যেতে পারে না, এআই যাবে, গবেষণা করে তুলে আনবে। একটা নিউক্লিয় বিদ্যুৎ তৈরি কেন্দ্র হচ্ছে যেখানে তেজস্ক্রিয় সমস্ত পরমাণুরা রয়েছে, সেখানে মানুষ যেতে পারবে না, আমরা তাকে পাঠাবো। কয়লার গভীর খনিতে যেতে হবে, মানুষ এখনো যেতে পারছে না, আমি তাকে পাঠাবো। নিশ্চয়ই এআই কাজে লাগাবো। কাজে লাগাবো না তো একবারও বলি, এআইকে তো বর্জন করবার কথা বলি। এবং মনে রাখবেন, আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে জানেন, পৃথিবীতে 2-3 বার বিজ্ঞানীরা মানুষের কাছে হাঁটু গেড়ে বসেছিলেন, তারা তাদের অপরাধ স্বীকার করেছিলেন। একবার পরমাণু বোমা বিস্ফোরণের পরে 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট, আমি তার বিস্তারিত আলোচনায় যাব না। তার অনেককাল পরে যখন আমরা ব্যাকটেরিয়ার ভেতরে ডিএনএ একটু বদল করে ক্যান্সারের জিন লাগিয়ে দিলাম, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি অনকোজিন, তখন পৃথিবী জুড়ে একটা রুটিন হলো, মানুষের শরীরে পাকস্থলীতে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বাস করে, ভাইরাস থাকে, তাহলে পৃথিবীর সব মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে না তো? তখন বিজ্ঞানীরা একটা সম্মেলন করেছিলেন, তার নাম এসিলোমার সম্মেলন, ASILOMAR। আপনারা কারো পরে বাড়তি জানতে চাইলে দেখে নেবেন। বিজ্ঞানীরা পৃথিবীতে বলেছিলেন হাঁটু গেড়ে, আমরা অনেক বছর অপেক্ষা করব, আরো পরীক্ষা করব, আরো পরীক্ষা, আরো সতর্কতা আমাদের চাই, তবেই আমরা এই গবেষণা করব। আর মাত্র অল্প কিছুদিন আগে যারা পৃথিবীতে এআই যন্ত্র তৈরি করে এবং যারা পৃথিবীতে এআই নিয়ে গবেষণা করে, তারা একসঙ্গে বসেছিলেন একটি সভায় এবং ঘোষণা করেছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না এই গবেষণা কোন দিকে যাচ্ছে, আমরা বিভ্রান্ত, আমরা কনফিউজ। কাজেই আমরা কিছুদিন অপেক্ষা করতে চাই, দেখতে চাই। আমরা আগামী দিনে একটা ধ্বংসের পৃথিবী তৈরি করতে চাই না। কাজেই আপনাদের বন্ধুদের কাছে আমি বলবো, আমাদের একটা, যদি মনে করি আমরা বাধা, আমার ধারণা আপনারা কেউ মনে করেন না বয়স আমাদের কাছে বাধা, কিন্তু আগামী যে প্রজন্ম আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমাদের প্রতিদিন প্রভাবিত করতে হবে। কারণ আমরা দেশ গড়ার কাজে সহায়তা করতে পারি, আগামী দিনে দেশ গড়ার কাজে আমরা অনেকেই প্রত্যক্ষভাবে অংশ নিতে পারবো না। এই কথা বলে আপনাদের সবাইকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা